প্রশ্ন এটা নয় যে দুনিয়া তোমার জন্য কি করলো, প্রশ্ন এটাই যে তুমি দুনিয়ার জন্য কি করলে। কোথায় আছে ও? আমি দেখতে চাই ওকে। যোগেশ, ছেড়ে দাও, আমরা আমাদের কাজ করছি। আমি একবার দেখা করতে চাই ওদের সঙ্গে, শুধু একবার দেখা করতে দিন। দেখো যোগেশ, এই মুহূর্তে ওরা দুজন পুলিশ কাস্টাডিতে, এখন আইনের হিসেবেই ওদের ব্যবস্থা হবে। একবার আমি আমার মতো ব্যবস্থা করব। প্লিজ স্যার, আমাকে একটা চান্স দিন। আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই। ওরা দুজন শুধু মাধ্যম মাত্র, আসল অপরাধী অন্য কেউ স্যার। আমরা এই মামলার মূল পর্যন্ত পৌঁছাবো। যারা এতে সামিল আছে সবাইকে ধরা হবে। রঞ্জিত আর কিশোর ছাড়া আর একজনের নাম সামনে আসছে। কে সে? একটা টিম গেছে তাকে ধরতে। নাম কি তার? সেটা এই মুহূর্তে বলবো না, আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরই বলতে পারবো। আপনি যখন ওদের কিছু জিজ্ঞেস করবেন তখন আমিও থাকবো। সেটা হয় না। আমি তোমার আক্রোশটা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাজটা আমাদেরই করতে দাও। যোগেশ, নিজে থেকে কিছু করবে না। পরিবার আছে তোমার, তাদের কথা মাথায় রাখবে। এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন তোমায়। এখন বর্তমানে যা হতে চলেছে আর সাম্প্রতিক ভবিষ্যতে যা হতে চলেছে তার মূল ছিল সাম্প্রতিক অতীতে হয়ে যাওয়া একটা ঘটনা। আয়ুষ, টিফিনটা তো নিয়ে যা। আরে আরে, দেখে দেখে। বাই মা। বাই বাই মা। বাই। সাবধানে যাবি, একসঙ্গে থাকবি। হ্যাঁ হ্যাঁ। টাটা। চলুন ডাগর বাবু, বেরোই। হ্যাঁ, কি ব্যাপার রে রঞ্জিত, খুব সাসপেন্সের চোখে আমাকে দেখছি। একটা কাজ আছে, করবি? একসাথে করতে হবে, ভালো পয়সা দেবে। আমি হলাম প্লাম্বার আর তুই চপ বেগুনি ভাজিস। আমি তো এখানে কোনো টাকা দেখতে পাচ্ছি না। তুই কোন কাজের কথা বলছিস? আছে একটা কাজ, দামটা ভালো পাওয়া যাবে, কিন্তু একটু টেনশন আছে কাজে। বল, করতে পারবি? কাজটা তো বল। আর কি রে যে এত পয়সা দেবে আমাদের? কত টাকা নিয়েছিস? স্যার, দুজনে 1,00,000 টাকা করে পাবো। 10,000 টাকা করে অ্যাডভান্স দিয়েছিল আর 90,000 টাকা করে পরে দেবে বলেছিল। কখন পাওয়ার কথা? কাজের পরে স্যার। মাত্র 1,00,000 টাকার জন্য তোরা এই কাজ করেছিস? দিন 1 সেকেন্ড সুনীল দা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো পার্বতী। আয়ুষ এখনো বাড়িতে পৌঁছয়নি কোচিং ক্লাস থেকে। আরে চলে আসবে, হয়তো বাসটা মিস করেছে। কিন্তু অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার আগে সব সময় চলে আসে, ওই বাসেই চলে আসে। ওর মোবাইলও বন্ধ রয়েছে। আরে গেম খেলে হয়তো মোবাইলের ব্যাটারিটা শেষ করে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। আচ্ছা। এই দেখুন যোগেশবাবু,
3:35-এ এন্ট্রি পাঞ্চ হয়েছে আয়ুষের, আর এটা দেখুন 6:05 এক্সিট পাঞ্চ হয়েছে। দুটো ক্লাস ছিল আজকে। প্রথম ক্লাসটা 3:45-এ শুরু হয়েছিল, যেটা প্রায় 4:45টার সময় শেষ হয়েছে, আর দ্বিতীয়টা 4:55 থেকে প্রায় 6টা পর্যন্ত চলেছে। জানি না কেন এখনো বাড়িতে পৌঁছলো না। মোবাইলটাও সুইচ অফ হয়ে রয়েছে ওর। হতে পারে কোনো বন্ধুর বাড়িতে চলে গেছে। আয়ুষ, কোথায় আছিস বাবা তুই? 9:30 বেজে গেছে। পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি তোকে। মন দিয়ে শোন। হ্যালো, কে আপনি? কে আমি তাতে কি এসে যায়? কেউ একজন। কথা শোন আমার। আয়ুষের ফোন আপনার কাছে কি করে এলো? আয়ুষের ফোন ওর পকেটেই ছিল, আমি বের করে নিয়েছি আর আয়ুষকে পকেটে ঢুকিয়েছি। ওকে বের করতে গেলে ট্যাক্স লাগবে এবার, মাত্র 3 লাখ। কি বাজে বকছেন আপনি? কে আপনি? আয়ুষকে ফোনটা দিন। যোগেশ তিওয়ারি, তোর ছেলেকে আমি অপহরণ করেছি। ওকে যদি জ্যান্ত দেখতে চাস তাহলে 3 লাখ টাকার ব্যবস্থা কর। কে 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 বলছেন দাদা? আরে এসব ছাড় আর টাকাটা রেডি কর। এমনিতে তোর ক্ষমতা আছে, এত ভালো একটা মেডিকেল শপ আছে তোর। 3 লাখ টাকা তো তোর হাতের ময়লা। টাকা দিয়ে দে, আয়ুষ তোর কাছে পৌঁছে যাবে। পরে ফোন করব। হ্যালো হ্যালো হ্যালো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আয়ুষ, নিশানা খুব বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছিল। বহু দিন ধরে প্ল্যান করার পর তীর একদিন চুপিসারে ছোড়া হয়েছিল। এই কিডন্যাপিং এর গেম খুব বেশি দিন চলতে পারে না, কিন্তু এই অপরাধের আভাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যেটা নিশানা করা হয়েছিল সেটা হলো এক ঢিলে 2 পাখি মারা। স্যার, যখন মুক্তিপণের কলটা এসেছিল তখন আয়ুষের সেলফোন লোকেশন ছিল নালখেড়া। নলখেড়া এখান থেকে প্রায় 2.5 ঘন্টার দূরত্বে। নালখেড়া? কিন্তু কি করে? যোগেশ, আয়ুষের ফটো আছে? না স্যার, আমি আমার ওয়াইফকে ফোন করে বলছি ফটো পাঠাতে। গুড, ওকে বলো এক্ষুনি পাঠাতে। নলখেড়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করো। ফোনের লোকেশন ওখানে হলেও এটা অবশ্যম্ভাবী নয় যে ভিকটিম নলখেড়ায়। কিডন্যাপার 1 থেকে বেশি হতে পারে। কিডন্যাপাররা ঘুরে ঘুরে আমাদের কল করছে গুলিয়ে দেবার জন্য। ফটো ফটো কেন চাই ওদের? আয়ুষ কোথায়? সব বলবো কিন্তু পরে। এখন আমার একটা আয়ুষের ফটো চাই, তাড়াতাড়ি। না, তুমি আমায় প্রথমে বলো কেন চাই এই ফটো? কি হয়েছে? পার্বতী, আয়ুষকে কেউ কিডন্যাপ করেছে। তুমি ভেঙে পড়ো না পার্বতী। আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের আয়ুষের। আমি পুলিশ স্টেশনেই আছি। আমাকে তাড়াতাড়ি একটা আয়ুষের ফটো দাও প্লিজ। মা, কি হয়েছে? কাজল, বাবাকে তাড়াতাড়ি আয়ুষ দাদার একটা ফটো মেসেজ কর, তাড়াতাড়ি। 14 বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে। নাম আয়ুষ তিওয়ারি। স্কাই ব্লু টি শার্ট আর ব্লু জিন্স পরেছিল। রিপিট, বয়স 14 বছর। স্কাই ব্লু টি শার্ট আর নীল জিন্স পরেছিল। এসো। বাবু, আমরা পুলিশের লোক। আমি মিসেস তিওয়ারির সাথে আমার ফোনের প্যাচ করে দিয়েছি। প্রত্যেকটা কল সেন্ট্রাল লাইন্সের সাথে যোগ করে দাও, আর কল লোকেশনের লবি চাই আমার। ওকে। কে তুলে নিয়েছে আমার বাচ্চাকে? কে করলো এসব? পার্বতী দেবী, আপাতত আমরা এটা জানি যে আপনার ছেলে অপহরণ হয়েছে আর মুক্তিপণের টাকা চেয়েছে। আমরা এটা জানি না যে তারা কারা, কিন্তু এইটুকু জানি যে আপনার ছেলেকে আপনার কাছে আমরা ফিরিয়ে দেব। কবে? খুব শীঘ্রই। ওরা যে কোনো সময় আপনাকে কল করতে পারে, কারণ আয়ুষের সঙ্গে সঙ্গে আয়ুষের মোবাইল ফোনও আছে ওনাদের কাছে। স্যার, যোগেশবাবুর ফোন সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি। নলখেড়া নাকাবন্দি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিছু পাইনি। আমি তো ভাবতেও পারছি না স্যার, কেউ আমার সঙ্গে কেন এমন করবে? তোমার কারোর সঙ্গে কোনো ঝগড়া? না স্যার, এলাকার প্রায় লোকই আমাকে চেনে আমার ওষুধের দোকানের জন্য। একটু মনে করবার চেষ্টা করো।
তোমার সব ভালো চলছে, এই কারণেই মুক্তিপণ চেয়েছে। কিন্তু কিডন্যাপিং এর কি অন্য কোনো কারণ থাকতে পারে? মানে কোনো এমপ্লয়ির সঙ্গে কোনো ঝগড়া? না স্যার, আমার একটা ছোট্ট দোকান আছে, আমি একাই বিজনেস সামলাই, কোনো হেল্পার রাখিনি স্যার। যেমন কিডন্যাপাররা বলেছে মুক্তিপণের জন্য আবার তোমায় ফোন করবে। আমরা তোমার ফোনের সাথে সাথে তোমার ওয়াইফের ফোনও সার্ভেলেন্সে দেওয়া হয়েছে। আমাদের দুজন লোক তোমার বাড়ির বাইরে পাহারা দিচ্ছে। তোমার ছেলে আয়ুষের ফটো আর ডিটেলস সমস্ত জেলায় সার্কুলেট করা হয়েছে। তাহলে ধৈর্য ধরো, যতক্ষণ না কোনো খবর আসছে বা কিডন্যাপারদের কল আসছে। দেখো যোগেশ, 11টা বেজে গেছে, আমার মনে হয় তোমার এখন বাড়ি যাওয়া উচিত। আপনি জানেন আমার ছেলে অপহরণ হয়েছে স্যার। জানি আমি যোগেশ, আমরা এতটুকু কাজে ঢিল দেব না তোমার ছেলেকে ঠিক মতন বাড়ি না আনা পর্যন্ত। স্যার, শহর থেকে যাওয়ার সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের টিমও এগিয়ে রয়েছে, আর সবার কাছে আয়ুষের ডিটেলস আর ছবি সবকিছু রয়েছে। মিশন জারি রাখো কনস্টেবল। একের থেকে বেশি কিডন্যাপার হতে পারে। হতে পারে নলখেড়া থেকে অন্য কোথাও লুকিয়ে ফেলার জন্য নিয়ে গেছে। ছেলেটা হয়তো এখনো উজ্জয়িনীতেই আছে। ম্যাডাম, আমি কাল সকালের মধ্যে 3 লাখ টাকা জোগাড় করে ফেলবো। আমি দিয়ে দেবো ওদের টাকা, আর আমার আয়ুষকে ফিরিয়ে নিয়ে আসবো। শেষ করে দিন এইসব। এই সব কিছু তখনই শেষ হবে যখন কিডন্যাপার কল করবে। আপনি আমাকে একটা কথা বলুন, কারা কারা জানে যে এত শর্ট টাইমের মধ্যে আপনি 3 লাখ টাকা জোগাড় করতে পারবেন? আমি কিচ্ছু জানি না ম্যাডাম, কে কে আমার ব্যাপারে এসব জানে, আর কে আমার ছেলেকে অপহরণ করতে পারে। শুনুন, আমরা টাকা দিয়ে দেব, ওদের যা চাই সব দিয়ে দেব, শুধু আমার আয়ুষকে ফেরত চাই প্লিজ। পার্বতী দেবী, আমাদেরও সেটাই চেষ্টা যে আপনার ছেলেকে আপনার কাছে আমরা খুব শীঘ্রই ভালোভাবে ফিরিয়ে দেব। স্যার, এখনো কল আসেনি। 6:05 আয়ুষ আর অমিত ওদের ক্লাস থেকে বেরোয়। আর তারপর থেকে ছেলেটা উধাও। পেডি কোচিং ক্লাসের এরিয়াতে সেই সময় খুব ট্রাফিক থাকে, খুব ভিড়ও থাকে। এত ভিড়ে আয়ুষকে কিডন্যাপ করাটা অসম্ভব মনে হচ্ছে। আয়ুষ নিশ্চয়ই চেনা জানা লোকের সঙ্গেই গেছে। 14 বছরের একটা ছেলে তাকে ভরসা করে। ওর ফোন থেকে মুক্তিপণের কল আসে স্যার। এই কলটাই আমাকে চিন্তায় ফেলেছে রাকেশ। এই কলটা কি সত্যি জেনারেল কল মুক্তিপণের, নাকি কোনো গেম? আর তারপর থেকে কোনো কলও আসেনি। এক্স্যাক্টলি। এই কিডন্যাপার আসলে চায়টা কি? বুঝে উঠতে পারছি না, কারণ আমাদের সঙ্গে কি শত্রুতা আছে? শত্রুতা তো ছিল, আর যখন জানা গেল যে সেটা কে ছিল, তখন তিওয়ারি পরিবারের উপর অবিশ্বাসের আকাশ ভেঙে পড়ল। প্রত্যেকের এমন এক ঝটকা লাগলো, একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসতে লাগলো যে কেন, এমনটা কেন? এই অপরাধীদের যা উদ্দেশ্য ছিল, এই অপরাধের দ্বারা অপরাধীরা যে লক্ষ্য পূরণ করতে চেয়েছিল, সেই উদ্দেশ্য একজন বাবার মনোবল ভেঙে দিল। যোগেশ, যোগেশ, বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করছে ভাই। এই কাজটা শুধু রঞ্জিত আর কিশোরের হতে পারে না। ওদের আমার সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? আরে ভাই রঞ্জিত, হ্যাঁ 3 প্লেট পকোড়া দিস, আলু আর পেঁয়াজের মিক্স। হ্যাঁ যোগেশ দা, আমি এখনই তাড়াতাড়ি ভেজে দিচ্ছি। বাড়িতে পাঠাতে হবে? হ্যাঁ, বাচ্চারা ওই বায়না করছে। আপনি দোকান সামলান, আমি পাঠিয়ে দিচ্ছি বাড়িতে। আমি কতবার রঞ্জিতকে ফ্রিতে ওষুধ দিয়েছি, কারণ আমি জানতাম যে ওর রোজগার অনেক কম। দেখ ভাই, বলতে পারবো না এর কতটা ঠিক আর কতটা ভুল, কিন্তু শোনা যাচ্ছে যে পুলিশ অতুলকে ধরে নিয়ে গেছে। অতুল? দেখুন স্যার, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। না স্যার, একজন তেলে ভাজাওয়ালা, একজন প্লাম্বার আমার নাম দিল, আমি অপরাধী হয়ে গেলাম। এটা কেমন ব্যাপার স্যার? হ্যাঁ হ্যাঁ, কি করছেন স্যার? ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন।
স্যার এই রঞ্জিত আমার কাছে এসেছিল, বলল অনেক টাকা পাবো, আমি সেই জন্যই ওর সাথে গেছিলাম। কার কথায় কাজটা করেছিস? ও ও এক সপ্তাহ আগে আমার কাছে অতুল কুমার এসেছিল। সারা জীবন তেলে ভাজাই ভাজবি নাকি রঞ্জিত? অতুলদা, আর কিছু পারলে করতাম তো। আপনিই বলুন, আমার যোগ্য কিছু কাজ আছে কি? আছে, তোর যোগ্য কাজ আছে, ভালো পয়সা পাবি, কিন্তু কাজটাও কঠিন। কি কি করতে হবে? ভাজাভাজি করতে হবে, একটু বিপজ্জনক। বিপজ্জনক মানে? যদি জীবনে কিছু করতে হয় তাহলে বিপদ নিয়ে খেলতে হবে। আগে বলুন। আগে নয়, পেছনে দেখ। কে ওটা? এ তো আমাদের যোগেশ দা। প্রথম কথা, আমাদের বলে কেউ হয় না। দ্বিতীয় কথা, ও এখন যোগেশবাবু নয়, সোনার মুরগি, শুধু সোনার মুরগি। আর এই মুরগিটার একটা ছানাও আছে, আয়ুষ। বিশ্বাসযোগ্য একটা লোক বেছে নে আর আমার কাজটা করে দে। দুজনকে 1 লাখ টাকা করে দেবো। কাজ মানে যোগেশ দার ছেলে আয়ুষকে তুলে নিতে হবে। অপহরণ, কিডন্যাপ। স্কুলের রাস্তাটা ভুলে যা। ছোট বোন সবসময় সাথেই থাকে। সব থেকে ভালো হবে টিউশন ক্লাসের পরে তুলে নেব। আমাকেও কমপ্লিট করতে হবে। এলাম রে, বাই। চল বাই। আরে আয়ুষ। আরে রঞ্জিত দাদা, তুমি? হ্যাঁ, কোথায়? বাড়ি যাচ্ছিস কি? হ্যাঁ, এক্ষুনি কোচিং থেকে বেরোলাম তো। ও আচ্ছা, বসে যা, আমি ছেড়ে দিচ্ছি। বাড়ির দিকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। আরে কিশোর, এখানে কি করছিস তুই? আর তোর সাইকেল কোথায়? পাংচার হয়ে গেছে রে। আরে তোর ভাগ্যটা ভালো, নে বসে যা। হ্যাঁ। আরে আমার ঘোড়া ট্রিপল গাড়ি করে নেবে। আয়ুষ, একটু সামনে চলে আয়, ও আমার বন্ধু। হ্যাঁ। আরে রঞ্জিত দাদা, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, একটা ওই ছোট কাজ আছে, করে নি, তারপর যাচ্ছি বাড়ির দিকে। দাদা একটা কাজ কর, আমাকে এখানে নামিয়ে দাও, মা খুব টেনশন করবে। আমি চলে যেতে পারবো। আরে বসে থাক না, 2 মিনিটের কাজ আছে। কোথায় রোজ পাবো এরকম কাজ? না না না, আমাকে নামিয়ে দাও দাদা, আমার দেরি হয়ে যাবে। এই খোকা, বেশি মুখ একদম খুলবি না, নয়তো এক্ষুনি গলা কেটে দেবো তোর। দেখেছিস এটা? চুপ চুপ চুপ। রঞ্জিত দাদা, একদম চুপ কর। এই আয়ুষ, চুপ চুপ। চুপ কর, চুপ। একদম চুপ করে বস। সন্দেহ এখনই হতে পারত নিজেদের মেডিকেল স্টোরের সামনে বন্ধ হওয়া তেলে ভাজা দোকানের উপর, কিন্তু সন্দেহ ঠিক তখনই হবে যখন আয়ুষের কোনো সন্ধান পাওয়া যাবে। অতুলের হাত আছে মানে? অতুলের পেছনে ডক্টর গোবিন্দ ত্রিবেদী। চল বাড়ি ফিরে চল ভাই, কাজল আর বৌদি খুব কান্নাকাটি করছে। এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? শুধুমাত্র এই জন্য? এইটাই ছিল শত্রুতার কারণ? কিডন্যাপারের কল এসেছে? না স্যার, এখনো তো নয়। যোগেশের সব কল রেকর্ডস আমি চেক করেছি, কিন্তু কিছু পাচ্ছি না। আয়ুষের ফোন রেকর্ডস? স্যার, আয়ুষ সব ফোনই ওর বন্ধুদের বা মাকে করেছে। রাকেশ,
ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। স্যার আমি খোঁচরদের কাজে লাগিয়ে দিয়েছি। যোগেশের এমন কোনো অ্যাঙ্গেল যেটা আমরা জানি না, আর হিস্ট্রি শেটারদেরও কাজে লাগিয়ে দিয়েছি। হয়তো কোনো কিডন্যাপিং গ্যাং যারা সুপারি পেয়েছে। স্যার পূজা যোগেশের বাড়ির আশেপাশে আর দোকানের আশেপাশে সব লোককে জিজ্ঞেস করেছে, এটা দেখার জন্য যে ও হয়তো কিছু লুকোচ্ছে বা আমাদের কিছু বলছে না। বোধহয় লুকোনো হচ্ছে। যখন পুলিশ এই অপহরণের পিছনের কোনো মোটিভ বা কোনো উদ্দেশ্যের সন্ধান করছিল, তখন এই কেসের সূত্র তিওয়ারি পরিবারের ঠিক নাকের ডগায় ছিল। গুড মর্নিং ডাক্তারবাবু। গুড মর্নিং। কিন্তু সে তার উদ্দেশ্য বুঝতেই পারেনি। স্যার 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 ওদের কাছে কি প্রমাণ আছে স্যার যে আমি ওদের কাজ করতে বলেছি স্যার? কি বলেছিল? কি বলেছিল? উঠিয়ে জাস্ট মারবি, 1 লাখ পাবি। হ্যাঁ স্যার এই বলেছিল। ফাইনাল হয়ে গেছে যে আয়ুষকে কোথা থেকে তুলবো। কোথা থেকে তুলবি? টিউশন ক্লাসের পরে, তখনই সব থেকে ভালো হবে। কবে তুলবি? কালকে কাজটা হয়ে যাবে। এটা অ্যাডভান্স রইলো, কাজ হওয়ার পর বাকি টাকাটাও পেয়ে যাবি। তুলে নিয়ে মুক্তিপণ চাইবো তো? মুক্তিপণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আয়ুষকে তোল, সঙ্গে সঙ্গে মার। মুক্তিপণ ইচ্ছে হলে চাইবি, আমার কিছু যায় আসে না। আর যদি মুক্তিপণ পাস, সেটা তোদের বোনাস। প্লিজ রঞ্জিত দাদা আমাকে বাড়ি যেতে দাও। চুপ কর। এই, চুপ কর, চুপ, চুপ। আমাকে ছেড়ে দাও। বেটার মুখ বন্ধ কর তো। নামা, নামা, এখানে নামা। নামা। প্লিজ এখানেই নামা। বাড়ি যেতে দাও রঞ্জিত দাদা। বাড়ি এই, চুপ কর না। রঞ্জিত দাদা ছেড়ে দাও আমাকে। এই, চুপ কর। এই, চুপ কর, একদম চুপ। ছেড়ে দাও তুমি। চুপ। কাজ তো হয়ে গেল, এবার টাকাটা চেয়ে নি। না এখন দাঁড়া, একটু পরে চাই। হ্যাঁ, ওরই ফোন দিয়ে করবো। হ্যাঁ, আগে ওর বডিটাকে ঠিকানা লাগাতে হবে। সাবধানে সাবধানে। স্যার একটা খারাপ খবর আছে। লাশ পাওয়া গেছে? কিছু বলছেন না কেন? বলুন না, আমরা হসপিটালে কেন এসেছি? আয়ুষ ঠিক আছে তো? দেখো না, কিছু বলছে না। আয়ুষ কোথায় আছে? ঠিক নেই, আমি মিথ্যে বলবো না আপনাকে। কি হয়েছে আয়ুষের? কি হয়েছে? কি- আজ সকালে হাইওয়ের পাশে আয়ুষের লাশ পাওয়া গেছে। নার্স, নার্স! পোস্টমর্টম হয়েছে যোগেশ। খুনটা কাল 7টা থেকে 7:30টার মধ্যে হয়েছে। তোমার কাছে মুক্তিপণের ফোন আসার আগেই আয়ুষকে মেরে ফেলা হয়েছিল। আমরা খোঁজ চালাচ্ছি, সে যেই হোক খুব তাড়াতাড়ি ধরা পড়বে।
ফোনটা ধরো যোগেশ, তারই হবে। স্যার নাম্বার পেয়ে গেছি। যোগেশ, ধরো ফোনটা। তিওয়ারি, বাচ্চাটাকে জ্যান্ত দেখতে চাস কিনা বল তুই। কি হলো, উত্তর দে। কে বলছো তুমি? আমি যেই বলে থাকি, তুই 3 লাখ টাকা জোগাড় করেছিস কি? বাচ্চা জ্যান্ত চাই কিনা বল তোর। হ্যালো, আর একটু কথা বলা উচিত ছিল যোগেশ। আরো আরো একটুখানি, আরো একটুখানি। কি কথা বলতাম আমি, কি কথা বলতাম আপনি বলুন। আয়ুষ, চৈতন্যনগর থেকে ফোন ছিল, 44467898। সিম কার্ড কোনো এক রঞ্জিত চৌহানের নামে রয়েছে। রিলেটিভ কাস্টমারদের যে লিস্ট দিয়েছিল যোগেশ, তাতে রঞ্জিত চৌহানের নাম আছে? না স্যার। রঞ্জিত চৌহান বলে কাউকে চেনো? রঞ্জিত চৌহান? আরে আরে কি কি হলো কি স্যার? স্যার স্যার কিছু তো বলুন। আরে কি কি করেছে আমি? আমি আর তুলে নিয়ে যাচ্ছেন কেন এইভাবে? কি হয়েছে দাদা? কি হয়েছে এখানে? কি হলো স্যার? কি হলো স্যার? কি হলো সেটা তো বলুন। আরে স্যার আমি কিছু করিনি স্যার। স্যার কি হলো স্যার? আরে স্যার আমাকে বলুন আমি কি করলাম। কি হলো স্যার? দেখ যোগেশ, অতুল এই কাজটা কেন করলো, অতুলের সঙ্গে কারা কারা ছিল, এগুলো জানতে তো কিছুটা সময় লাগবে। চল ভাই বাড়ি যাই এবার, আয়ুষের শেষকৃত্য তো করতে হবে। হ্যাঁ স্যার, আমিই করিয়েছি। কেন? কেন? ও আমার পেটে লাথি মেরেছিল স্যার, 6 বছর আগের কথা। এখানে চৈতন্যনগরে শুধুমাত্র একটাই মেডিকেল স্টোর ছিল, আমার, অতুল যাদবের স্যার। ও আমার সমস্ত কাস্টমারকে নিজের দিকে টেনে নেয়। ঠাকুমা, হ্যাঁ, এই নাও তোমার ওষুধ, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, ঠিক আছে? আমার ওষুধটা? এই নাও তোমারটাও। হ্যাঁ। বলুন রামদা। একটা কথা বলি কি, আমাকে এমন ওষুধ দাও, এই যে ডাক্তারবাবু যা দিয়েছে তাতে কোনো কাজই হচ্ছে না। 2 মিনিট দাঁড়াও, আমি একটা একটা করে আমার সমস্ত কাস্টমারকে নিজের দিকে টেনে নেয়। নিজেই ওষুধ প্রেসক্রাইব করতো, কখনো ডাক্তার হয়ে তো কখনো ফ্রিতে বা ধারে ওষুধ দিয়ে সবার কাছেও ভগবান হয়ে গিয়েছিল। ইচ্ছে করে আমার ব্যবসাটাকে চম্পট করে দিতে চেয়েছিল। তাই ওর 14 বছরের ছেলেটাকে তুই মারিয়ে দিলি। নাহলে আমার ছেলে না খেয়ে মরতো। ও আমার ও সিন্দা, কি ব্যাপার, তোমার মুখটা খুব শুকনো লাগছে দেখছি। খুব জ্বর এসেছে গো, ডাক্তারের ওখান থেকে আসছি। দেখো প্রেসক্রিপশনটা দেখো। আরে না, ছেড়ে দাও অতুল,
আমি যোগেশের ওখান থেকে ওষুধ নিয়ে নেব। এটা কি কথা বললে তুমি বলো? এত বছর আমার কাছ থেকে ওষুধ নিচ্ছ, হঠাৎ করে যোগেশের কাছে কেন? হ্যাঁ, আরে ওষুধও এক, দামও এক। এসো আসলে চলো। কথাটা হচ্ছে আমি যোগেশের দোকান থেকে ধারে ওষুধ কিনি, আর দামটাও পরে ধীরে ধীরে মাসে মাসে মিটিয়ে দিই। এটা নতুন কথা কি? আরে আমার থেকে ধার নাও, আমিও ধার দেবো তোমাকে। হ্যাঁ, এখনো পর্যন্ত এই পাড়ায় আমি কাউকে ধার দিইনি, কিন্তু কিন্তু তোমাকে দেবো। চলো এসো 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 না, না, এসো। আরে এসো না, এ আর নতুন কথা কি? আমি তোমাকে ওষুধ দেবো। শোনো শোনো না, ওই অতুল বাবুকে দেখো, আমাদের দোকানের খদ্দেরকে ওর দোকানে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আসি। এটা কিরকম ব্যবসা করছো অতুল? অসিন্দা আমার দোকানে আসছিল তো, তুমি ওকে এভাবে কেন টেনে নিয়ে এলে তোমার দোকানে? এ তো দেখছি চোরের মার বড় গলা। তোমার যতগুলো কাস্টমার আছে না, সব কটা আগে আমার ছিল। সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে সব তোমার দিকে টেনে নিয়েছো। সবাই বাচ্চা মানুষ নয়, সবাই নিজের ইচ্ছে আসে আমার দোকানে, কারণ আমি ভালো সার্ভিস দিই। তোমার মতো করি না যে অন্য কারোর গ্রাহককে নিজের দোকানে টেনে নিয়ে চলে আসি জোর চুরি করে। এই মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, জোচ্চোর কাকে বললে? তাহলে এখানে চৈতন্যনগরের সব নিয়মেই চলে। এটা নিয়ম? এটাই নিয়ম। ওই ডক্টর ত্রিবেদীর ওখানে লোক যেত, তারপর আমার এখানে এসে ওষুধ কিনতো, যেমন সব জায়গায় চলে। কিন্তু তুমি তো নিজেই ডক্টর হয়ে গেছো, নিজেই ওষুধ প্রেসক্রাইব করো। ডক্টর ত্রিবেদীও তোমার উপর রেগে আছে, ও সমস্ত পেশেন্ট তুমি নিজের দিকে টেনে নিয়েছো। এটা তো আমার ভদ্রতা যে আমি কিছু করিনি এখনো। আমি কিছু করিনি মানে এটা তুমি ভেবে নিও না যে আমি কিছু করতে পারবো না। আমাদের এলাকায় ঢুকে আমাদেরই ব্যবসা বরবাদ করছো তুমি। যাও এখান থেকে। আমি তো চলে যাচ্ছি, কিন্তু তুমি পারলে বাঁচাও তোমার এই আদ্রবা নৌকোটাকে। তোমরা দুজনেই চোর, তুমি আর ওই ডক্টর ত্রিবেদী। যে ওষুধটার দরকার নেই সেটাই প্রেসক্রাইব করেন ডক্টর ত্রিবেদী, আর সেই ওষুধটা তুমি দাও। দুজন মিলে গরিবদের ঠকাও। আরে বন্ধ করো এইসব, না হলে একদিন গরিবদের এত অভিশাপ লাগবে না, সব বন্ধ হয়ে যাবে সব দোকান। চোর কোথাকার। আমাকে ও চোর বলেছিল স্যার, বাঁকা পথে আমার সমস্ত বিজনেস চম্পট করে দিয়েছিল। তো ব্যাস, আমিও ঠিক করে নিয়েছিলাম যে ওকে চোট দেব, আর এমন চোট দেব স্যার যার কোনো ওষুধ থাকবে না। একটা 14 বছরের ছেলেকে মেরে তুই চোট দিয়েছিস, এবার আমি তোকে বোঝাবো চোট কাকে বলে। এতটা ঘৃণা? হ্যাঁ যোগেশ, এতটাই ঘৃণা। আরে আমার গলা কেটে দিত। আমার আয়ুষ ওদের কি করেছিল? কত ভালো ছিল আমার আয়ুষ, পড়াশোনা করতে চাইতো, ডক্টর হতে চাইতো। আমার আর পার্বতীর সবকিছু ছিল আয়ুষ, আমাদের চোখের মনি ছিল। সেই কারণেই তো যোগেশ, সেই কারণেই। স্যার, এই কাজটা শুধু অতুলের একার কাজ হতে পারে না, এর পেছনে ডক্টর ত্রিবেদীও আছেন। এই সব ষড়যন্ত্র ডক্টর ত্রিবেদীর বুদ্ধিতেই করা হয়েছে। এ তো অদ্ভুত ব্যাপার, দুটো কেমিস্টের ঝগড়ার মধ্যে আমাকে কেন টানছেন, তাও আবার মার্ডার কেস? আমার সিনিয়র আপনাকে কিছু প্রশ্ন করতে চায়, প্লিজ চলুন আমাদের সাথে। দেখুন ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, অতুল যা কিছুই করেছে সেই খবর আমি বা আমার বাবা জানতেন না। আমি তো এটাও জানি না যে যোগেশের ছেলেকে মার্ডার করা হয়েছে। টিভিতে খবর দেখলাম, তারপরে জানতে পেরেছি। আই নো ইট ওয়াজ রিয়েলি ভেরি শকিং। স্যার, আপনার নাম এসেছে, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। মানছি আইন অনুযায়ী এটা ঠিক নয়, কিন্তু এটা নতুন কথা নয় ডক্টর ত্রিবেদী। অনেক মেডিকেল স্টোরি তাদের কাস্টমারদের নিজেরাই ওষুধ বলে দেয়। আপনার পয়েন্টটা কি? তো পয়েন্ট হলো এটাই ডক্টর সাহেব, যোগেশও তার কাস্টমারদের নিজেই ওষুধ বলে দিত। হতেই পারে তার জন্য আপনার পেশেন্ট কম হচ্ছিল, আর পেশেন্ট কম হওয়ার মানে হলো ইনকাম কম হওয়া। সো হোয়াট? অদ্ভুত একটা অ্যাঙ্গেল আপনি খাড়া করতে চাইছেন। কোনো একটা কেমিস্ট কয়েকটা পেশেন্টকে অবৈধভাবে জ্বর, সর্দি, পেট ব্যথা এসবের ওষুধ প্রেসক্রাইব করতো, তাই আমি একজন কোয়ালিফাইড এস্টাবলিশ ডক্টর ওর ছেলেকে, ওর 14 বছরের ছেলেকে মার্ডার করিয়েছি। ননসেন্স। এই অনুমানটা আপনি করলেন কি করে? ডক্টর ত্রিবেদী, ভিকটিমের ফাদার নিজের মুখে আপনার নাম বলেছে, আর এটাও বলেছে অতুলের পেছনে আপনি আছেন। না,
আমি কারোর পিছনে নেই, সবার আগে আমি। আপনি অতুলকে ডাকুন, আমার সামনে জিজ্ঞেস করুন আমি কি এসব করিয়েছি। ডাকুন ওকে, জিজ্ঞেস করুন। মিথ্যে বলছো ওই ডক্টর। ওরা দুজন সবসময় মিলে থাকতো স্যার, ব্যবসাতেও আর আমার ছেলের মৃত্যুর জন্য স্যার। আমার জন্য ওদের ব্যবসায় মন্দা চলছিল স্যার। কেউ মন স্পষ্ট করে বলবে না স্যার, আমি বলছি। ডক্টর ওষুধ প্রেসক্রাইব করে দিত আর অতুল সেগুলো বেচতো। আমি নিশ্চিত ওই ওষুধগুলো বেচলে ডক্টরও কমিশন পেত। আমার জন্য ওদের এই ব্যবসা আর বেশি দিন চললো না। এই সময় তোমার মধ্যে শোক রয়েছে, ক্রোধ রয়েছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু এই অবস্থার ভিত্তিতে কারোর দিকে অভিযোগের আঙুল তোলা যায় না। আমি আপনাকে বলছি স্যার, আমি 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 জানি এই এই এইসব 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 ডক্টর ত্রিবেদী করেছেন। আমার ছেলের হত্যাকারী যেমন ওই অতুল, তেমনই ওই ডক্টর ত্রিবেদীও। উনি একটা খুনি। স্বীকার কর, সরো। কবুল কর যে না তোর ক্ষমতা ছিল না অতুলের আমাকে ব্যবসায় টপকে যাওয়ার। তোদের অসৎ ব্যবসা আমার সৎ ব্যবসার কাছে খেড়ে গেছিল, আর এর বদলা তুই কিভাবে নিলি? আমার নিষ্পাপ ছেলের গলা কেটে। ননসেন্স কথাবার্তা বলো না যোগেশ। পুলিশকে আমি ইতিমধ্যেই বলে দিয়েছি অতুলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বুঝলে? সরো। দেখুন আপনি কিন্তু সীমা পার করে যাচ্ছেন, আমার বাবার সম্মান নষ্ট করছেন। তুই চাস তো আমি সীমার মধ্যে থাকি? তাহলে তোর বাপকে বল নিজের অন্যায় স্বীকার করতে, সবার সামনে যেন বলে ও আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। একটা তেলে ভাজা ওলার একটা প্লাম্বারকে কিছু টাকা কি দিয়ে দিয়েছিস? তুই কি ভেবেছিলিস তোর পাপ লোকাতে পেরেছিস? কেউ জানতে পারবে না। আমি সবার সামনে তোর মুখোশটাকে খুলবো, সবাইকে দেখাবো তোর আসল রূপ। ব্যাস, আর একটা শব্দ বলবে না। সরে যাও সামনে থেকে, সরো। মা আমি আসছি। দাঁড়া শোনা, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ। কাজল, আজকের পর থেকে তুই আর কখনো একা যাবি না। সমস্ত অপরাধী এই সময় জুডিশিয়াল কাস্টাডিতে। খুব তাড়াতাড়ি চার্জশিট ফাইল করা কিন্তু হচ্ছে। আসল অপরাধী ডক্টর ত্রিবেদী, যে এখনো বাইরে ঘুরছে। যোগেশ অতুল বাবুকে একবার নয়, দুবার নয়, বরং বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডক্টর ত্রিবেদীকে 6 বার ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু ডক্টর ত্রিবেদীর বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি। আমি নিজে অতুলকে জিজ্ঞেস করতে চাই। আইন তোমাকে এই ব্যাপারে কোনো অনুমতি দেবে না। আইনকে নিজের পথে চলতে দাও, ভরসা রাখো তার উপর। যোগেশ ভরসা করতে পারল না, তার ক্ষত সেরে উঠল না। ক্ষতটা আরো বেড়ে গেল। যোগেশ তার চিকিৎসা নিজে করবে বলেই ঠিক করল। যোগেশের ভিতরে জমে ওঠা ক্রোধের আগ্নেয়গিরির লাভা কেউ দেখতে পায়নি, যেটা শুধু বিস্ফোরণের অপেক্ষায় ছিল। বলুন। আমার নাম যোগেশ তিওয়ারি, ওসমানের সঙ্গে দেখা করতে চাই। ওসমান, হ্যাঁ বলুন। বাবা, এখন স্কুল যেতে আর একদমই ইচ্ছেই করে না। আগে তো আমি আর দাদা একসাথে যেতাম।
ডক্টর গোবিন্দ ত্রিবেদীর ছেলে মনোজ বাঁচানো সম্ভব হয়নি। 4টে গুলি মারা হয়েছিল। ডক্টর ত্রিবেদী, ওনার ওপর গুলি চালানো হয়নি, ওনার মাথায় পিস্তল দিয়ে মারা হয়েছে। মনোজ 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 কোথায়? মা, আরে আমার ছেলে মনোজ কোথায়? মনোজ কোথায়? অনেক গুলি লেগেছে ওর। অপারেশন করেছেন ওর? গুলি বার করেছেন ওর? হ্যাঁ, আই এম সরি, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব ছিল না। এই কি বলছেন আপনি? না, মনোজ মনোজ কোথায় আছে? ওয়ার্ড বয়কে ডাকো। শান্ত হন, এরকম কেন করছেন? মনোজ কোথায়? আপনি শান্ত হয়ে যান, প্লিজ প্লিজ প্লিজ। মনোজ, শান্ত আপনি শান্ত বলছি, প্লিজ প্লিজ। শান্ত হন আপনি। আমার লক্ষ্য শুধু মনোজ ছিল। তুমি ডক্টর ত্রিবেদীর মাথায় মেরেছিলে গান দিয়ে। মেরেছি, আমি ওর মাথায় মেরেছি কারণ আমি চাইতাম ডক্টর ত্রিবেদী যেন বেঁচে থাকে আর কষ্ট পায় আমার মতন। ছেলেকে হারানোর কষ্ট কি এইবার উনি বুঝবেন। যোগেশ, আমি আগেই বলেছিলাম তোমায়, ডক্টর ত্রিবেদী তোমার ছেলে আয়ুষের খুনের ক্ষেত্রে কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল ইন্সপেক্টর, সম্পর্ক ছিল। 4 মাস হয়ে গেছে ওরা আমার ছেলেটাকে মেরেছে। আর এই 4 মাসের মধ্যে না জানি কতবার ডক্টর ত্রিবেদী সব রকম চেষ্টা চালিয়েছেন অতুল, রঞ্জিত আর কিশোরকে ছাড়ানোর। এই কথাটাকে আপনি মিথ্যে বলতে পারবেন? না, এটা সত্যি। ডক্টর ত্রিবেদী অতুলের জামিন করবার জন্য চেষ্টা করেছেন। সেটা এই কারণে অতুলের দোকান 4 মাস ধরে বন্ধ রয়েছে, ওর বাড়ির অবস্থা ভালো নয়। বাকি দুজন এখানে একলা থাকতো, ডক্টর ত্রিবেদী জাস্ট সাহায্য করছিলেন। তোমার ছেলে আয়ুষের খুনের পেছনে ডক্টর ত্রিবেদীর কোনো হাত নেই। ডক্টর ত্রিবেদী আমার নিষ্পাপ ছেলেটাকে খুন করিয়ে দিল, আর আপনি বলছেন ওনার কোনো দোষ নেই? ইয়েস, আদালত ডক্টর ত্রিবেদীকে বেকসুর খালাস করেছে। দেশের আইন। আমার আইন নয়, আমার আইন ওকে শাস্তি দিয়ে দিয়েছে। এইবারও বুঝবে ছেলেকে হারানোর কষ্ট কি হয়। এইবারও বুঝতে পারবে। এই দেশে একটাই আইন চলে, যেভাবে তোমার ছেলের খুনিরা শাস্তি পাবে, তুমিও একটা খুন করেছ, সেই খুনের শাস্তি তুমিও পাবে। এখন তুমি তোমার ছেলে হারানোর সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী, তোমার মেয়ের থেকেও দূরে থাকার কষ্ট ভোগ করো। আয়ুষকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারিনি পার্বতী। আমিও পারিনি সহ্য করতে ছেলেকে হারানোর কষ্ট। কাজলও সহ্য করতে পারেনি ওর দাদাকে হারানোর কষ্ট। এখন আমি স্বামীকে হারানোর কষ্ট সহ্য করব, আর কাজল নিজের বাবাকে। এখন এই কষ্ট ঘোচাতে আমরা কাকে খুন করব? হাসিল না, অতুলের কিছু হাসিল হলো না, তার ফ্যামিলি কিছু পেল। শুধু দুঃখ ক্রমশ বেড়েই চলল। আসলে যোগেশও কিছু হাসিল করতে পারেনি, শুধুমাত্র এটা ছাড়া যে তার দীর্ঘ জীবন এবার কাঠগড়ার পিছনে কাটতে চলেছে। ডাক্তার গোবিন্দ ত্রিবেদীর বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্র খুঁজে পায়নি। অতুল কুমার, রঞ্জিত চৌহান আর কিশোর সাউ, এদের 3 জনের বিরুদ্ধে যোগেশের ছেলে আয়ুষকে অপহরণ আর তার খুনের অভিযোগে চার্জশিট ফাইল করা হয়েছে।
অন্যদিকে যোগেশের বিরুদ্ধে ডাক্তার ত্রিবেদীর ছেলে মনোজকে খুনের অভিযোগে মামলা শুরু হতে চলেছে। কথায় বলে কম্পিটিশন হেলদি হওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা কটু সত্য যে কম্পিটিশন সবসময় হেলদি হয় না। উন্নতির শিখরে পৌঁছতে অন্যের সিঁড়ি কেড়ে নিয়ে নিজের সিঁড়ির সঙ্গে জুড়ে নেওয়া এটা শুধুমাত্র প্রচলিত নয়, বরং কিছু কিছু মানুষ এই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশনও করে ফেলেছে। কিন্তু একটা গণ্ডি থাকে কমন সেন্স আর আইনের ভয়ের জন্য, যেটা পার করা উচিত নয়, না হলে ধ্বংস একেবারে অনিবার্য। দুনিয়া কারো জন্য থেমে থাকে না, দুনিয়া এভাবেই চলবে। যদি আমি এই কাজটা না করি তাহলে অন্য কেউ করবে, কেউ কারো জন্য নয়। এগুলো হয়তো সবই সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো এটা যে দুনিয়া আমাদের জন্য তৈরি। আমাদের সাফল্য দুনিয়ার সাফল্য হয়ে যায়। সেই জন্য যদি আমরা সবাই মিলে এটা ভাবি যে আমরা এই কম্পিটিশনের অন্ধকার রেসে যোগদান করব না, তাহলে সেই সিদ্ধান্ত বেদবাক্য হতে পারে। সততা, নিরপেক্ষতা আর সৎপথে থেকে কোনো মানুষের খারাপ হয়নি, কিন্তু বেইমানি আর ছল কপট করে কিচ্ছু হাসিল করা যায় না। এই বিচারধারার সঙ্গে এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.